হাসির শব্দ এখনো গুঞ্জিত হচ্ছে। এবার রাগ পাল্টে যায় যন্ত্রণায়। চোখ ঝাপসা হয়ে আসে আদ্রিতার। বাপি, কেন করলে এরকম? আমি তো তোমার কোনো কথা অমান্য করিনি, কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়াইনি, কারণ আমি জানতাম আমার বাপি আমার জন্য কখনো কোনো ভুল ডিসিশন নিতেই পারে না। এ তুমি আমার জন্য কেমন ভালো করলে বাপি? একটা অপদার্থ মেরুদণ্ডহীন মানুষের সাথে আমার সারাটা জীবন জুড়ে দিলে। এর চেয়ে তো নিজে হাতে আমায় বিষ খাইয়ে দিতে পারতে। আদ্রিতা শুধু তার বাবাকে নয়, মা চিত্রাকেও নিজের এই সর্বনাশের জন্য দোষারোপ করত। কিন্তু চিত্রার যে হাত পা বাঁধা, বিয়ের আগে সে নীলের ব্যাপারে কিছুই জানত না। চিত্রা যতই দজ্জাল মুখরা হোক না কেন, স্বামীর কোনো সিদ্ধান্তের উপর কথা বলার মতো ক্ষমতা তার ছিল না। তাই আদ্রিতার প্রশ্নগুলো নিরুত্তরই থেকে গেছে। বন্ধুদের সঙ্গে রিইউনিয়নের চিন্তাটাই মন ভালো করে দিয়েছিল নীলের। তাই জীবনের বাড়তি চিন্তাগুলোকে পিছনে ফেলে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরল নীল। কিন্তু ঘরে ঢুকেই ও দেখল সোফায় বসে টিভি দেখছে চিত্রা। এই যে, এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। নীল খুব ভালো করেই জানত চিত্রার সাথে কথা বলা মানেই কিছু কটু কথা শোনা। তবু এগিয়ে গিয়ে সে চিত্রার সামনে দাঁড়ালো। চিত্রা কিছু মেডিকেল রিপোর্ট টেবিলে ছুঁড়ে দিয়ে কর্কশ গলায় বলল, তোমার আর আদ্রিতার যে টেস্টগুলো করানো হয়েছিল তার রিপোর্ট এসেছে। রিপোর্ট ভালো হওয়া সত্ত্বেও প্রতিবারের মতো এবারও আমাদের নিরাশ হতে হলো। নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য কি আদৌ আমার হবে কোনোদিন? কথাগুলো শুনে নীলের বিরক্ত লাগে। গত 2.5 বছরের বিবাহিত জীবনে নিজের স্ত্রী আদ্রিতার সাথে কোনো ঘনিষ্ঠতাই তৈরি হয়নি নীলের। কোনো দিনই নীলকে নিজের কাছে ঘেঁষতে দেয়নি আদ্রিতা। তাই সেক্ষেত্রে আদ্রিতার মা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সব জানা সত্ত্বেও নীল চুপ করে দাঁড়িয়ে থাকলো। অনেক সময় এসব সমস্যা জেনেটিকও হয়। তুমি এক কাজ করো, তোমার বাবা মা দুজনকেই বলো হসপিটালে গিয়ে ফুল বডি চেক আপ করিয়ে নিতে। যা খরচাপাতি হবে সেসব আমি দিয়ে দেব। চমকে তাকালো নীল। বাবা মায়ের ব্যাপারে এমন মন্তব্য শুনে ওর রাগ হলো। আমার বাবা মা দুজনেই সুস্থ, ওদের চেক আপের কোনো প্রয়োজন নেই। বাবা, দিন দিন দেখছি তোমার স্পর্ধা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তোমার তো সৌভাগ্য বলতে হবে যে আমি টাকা দিয়ে তোমার বাবা মায়ের ফুল বডি চেক আপ করাবো। জীবনে কখনো এত বড় হসপিটাল চোখে দেখেছে তোমার বাপ মা? তোমার তো তাদেরকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ারও ক্ষমতা নেই। অপমানে মুখ লাল হয়ে যায় নীলের, কিন্তু তার সাথে এক রাশ মন খারাপও জমা হয়। নিজের মন থেকে সমস্ত মালিন্য ঝেড়ে ফেলে রিইউনিয়ন পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলো নীল। মনে এক রাশ অপেক্ষা আর আনন্দ নিয়ে সে রওনা হলো। শহরের অন্যতম নামী ইম্পেরিয়াল হোটেলেই রিইউনিয়নের ব্যবস্থা করা হয়েছিল। নীল সেই হোটেলের পার্কিংয়ে এসে দাঁড়ালো। নীলের অবস্থা দেখে হোটেলের দারোয়ানরাও মুচকি হাসল, কিন্তু তাতে বিশেষ পাত্তা দিল না নীল। ফুরফুরে মনে সবে মাত্র হোটেলে প্রবেশ করতে যাচ্ছে, পিছন থেকে একটা ডাক শুনে থমকে দাঁড়ালো। আইরে, আমার জন্য একটু দাঁড়া। পেছন ফিরতেই নীলের মুখে অনাবিল হাসি ফুটে উঠল। একটা লাল রঙের মার্সিডিজ থেকে ঝাঁকড়া চুলের যে সুদর্শন ছেলেটি নেমে এসেছে, ও নীলের বন্ধু শুভ্র। নীল প্রফুল্ল মনে এগিয়ে গেল শুভ্রর দিকে।